আমি শুধু ধরিয়ে দিলাম যে কায়স্থকরণ বা পঞ্চধম্ম মহামাত্রা, এই পঞ্চধম্ম মহামাত্রা সারা ভারতে যে সৃজনশীল মানুষ এবং তাদেরকে দিয়েই দীর্ঘদিন ধরে হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে শুরু করে একেবারে পাল আমল পর্যন্ত এই ধম্ম মহামাত্রাই বাংলা এবং এই ভারতের যে ষোড়শ জনপদ, সেটা এখন কয়েকটা দেশে ভাগ হয়ে গেছে। এই ষোড়শ জনপদকে কিভাবে শাসন পরিচালনা করতে হয় তার দায়িত্ব নিয়ে কাজ করেছেন এই আমাদের পঞ্চ ধম্ম মহামাত্রা। আর বাংলাতেই তারা এই ঘোষ, বোস, দত্ত, গুহ, মিত্র নামে পরিচিত। এই আলোচনা কোনো ব্যক্তি বিশেষ, কোনো জাতি বিশেষ, কোনো গোষ্ঠী বিশেষের সমালোচনা নয়। তাদেরকে ছোট বড় করে দেখানোর উদ্দেশ্য আমাদের নেই। এই আলোচনা সম্পূর্ণভাবে ইতিহাস ভিত্তিক এবং কিছু ধান্দাবাজদের মুখোশ খুলে দেওয়ার জন্যে এই আলোচনাটি একেবারে তথ্য ভিত্তিক। আমি নিশ্চিত করে বলতে পারি, তাবড় তাবড় কায়স্থ যারা অফিসের সর্বোচ্চ আসনে বসে আছে, যারা অধ্যাপনায় যুক্ত আছে, যারা কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দেয়, তারাও তাদের যে পরিচয়, সেই পরিচয় জানাতে পারবে না। জানানোর সময় কুণ্ঠাবোধ করবে। আমরা বলি হ্যাঁ, জাতপাত তো ভেঙে ফেলা উচিত, কারণ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তো বলেছিলেন যে প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলার জন্য প্রথমে যেটা ভাঙতে হবে সেটা হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদের চতুর্বর্ণ আর জাতপাত, অ্যানিহিলেশন অফ দি কাস্ট, ভেঙে চুরমার করে দিতে হবে। চুরমার করে দিয়ে মনের ভেতরে, ঘিলুর ভেতরে যে আবর্জনাগুলো জমে আছে, জাতপাতের আবর্জনা, সেই আবর্জনাকে সরিয়ে না ফেলতে পারলে এইগুলো থেকে যাবে। আর ব্রাহ্মণ্যবাদ আপনার ঘিলুর কোটরে কোটরে থেকে মানুষকে হেয় করবে, মানুষকে দূরে রাখার চেষ্টা করবে। কায়স্থগণকে যদি বলেন যে আপনারা ক্ষত্রিয়, একটু নড়ে চড়ে বসার এবং দেখার চেষ্টা করবে, মাথা নাড়িয়ে, মাথা ঝাঁকিয়ে, মাথা তাবড়ে চেষ্টা করবে প্রণে করার যে ব্রাহ্মণ ছাড়া আর কি হতে পারে, যাদের একেবারে চতুর্বর্ণ সিস্টেমিক সম্মান দেওয়া হয়েছে, তাহলে ক্ষত্রিয়। কোনো বন্ধু সে যদি বলে যে আমরা কায়স্থ, তাকে যদি বলেন যে তাহলে কি আপনি ক্ষত্রিয়, তাহলে কি আপনি বৈশ্য, সে আপনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। যদি কায়স্থকে বলেন যে আপনি কি শূদ্র, সঙ্গে সঙ্গে কায়স্থ বলবে না 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 না, আমি শূদ্র টুদ্র নই। তাহলে কি আপনি ভাই ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় নন, বৈশ্য নন, তাহলে তো একটাই থাকলো, শূদ্র। না, শূদ্রত্বকে কিছুতেই স্বীকার করতে চাইবে না বাংলার কায়স্থরা। আমি জানি না যে জাতিভিত্তিক জনগণনার দাবি আমরা করছি, যদি জাতিভিত্তিক জনগণনা শুরু হয় আমাদের এই বন্ধুদের কি অবস্থা হবে? তারা জাতি হিসেবে কি লিখবেন, কি লিখবেন জাতি হিসেবে? মন্ডল কমিশন এসে বলে দিয়েছে সামাজিক ন্যায়ের কথা, বলেছে যে অসাম্যের যে সব থেকে আতুর ঘর হচ্ছে এই কাস্ট সিস্টেম। সুতরাং সামাজিক ন্যায় নিশ্চিত করতে গেলে অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে যারা পিছিয়ে আছে, সামাজিকভাবে পিছিয়ে আছে, শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে, সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে আছে, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে
এবং একটু 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 করে সমান উচ্চতায় নিয়ে আসতে হবে। সমাজের সেই বিজ্ঞ অংশ যারা দাবি করে যে আমরা কুলীন কায়স্থ, সেই বিজ্ঞ অংশকে প্রশ্ন করতে চাই, চতুর্বর্ণ সিস্টেমে আপনাদের অবস্থান কোথায়? চতুর্বর্ণ সিস্টেমে কায়স্থদের অবস্থান কোথায়? আপনারা যারা নিজেদের কায়স্থ বলে দাবি করেন তারা একটু আমার এখানে কমেন্টে আসুন যে হ্যাঁ, চতুর্বর্ণের এইখানে আমাদের জায়গা দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে কায়স্থরা নিজেদের কি বলে পরিচয় দেয় আমরা আজকে দেখিয়ে দিতে চাই। চোখ যদি বন্ধ থাকে টেনে চোখটা খুলে দিতে চাই, পট্টি যদি বাঁধা থাকে পট্টিটা খুলে দিতে চাই, মগজে যদি ধামা চাপা থাকে ধামাটাকে খুলে দিয়ে এই মানুষকে দেখিয়ে দিতে চাই তাদের আসল পরিচয়টা কি। এই যে মোটা মোটা বই বাঙালির ইতিহাস, বৃহৎবঙ্গ, তারপরে হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ, এই সমস্ত কিছুতেই বাঙালি হিসেবে কায়স্থকে দেখানো হয়েছে তারা নাকি বাঙালি। প্রশ্ন আমার যে কায়স্থরা কি বাঙালি? এরা কি বঙ্গ জাতি? কায়স্থরা কি বঙ্গ জাতি? এরা কি বাঙালি? না বাংলায় এসে বসবাস করেছে বঙ্গবাসী? যেমন গুজরাটি এসে বাংলায় বসবাস করলে সে বঙ্গবাসী, ভোজপুরি এসে বাংলায় বসবাস করলে সে বঙ্গবাসী, এমনকি আরব থেকে বাংলায় এসে বসবাস করলে সে যেমন বঙ্গবাসী, কায়স্থরা কি সেরকম বঙ্গবাসী? এ বিষয়টাও নিয়েও পরিষ্কার আলোচনা করব আজকে। তার আগে কয়েকটা দলিল আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে নরতাত্ত্বিক ভাবে এরা কোথাকার মানুষ, কিভাবে এরা বাংলায় এলো। কায়স্থদের ইতিহাস বলতে গেলে প্রথমে ব্রাহ্মণদের ইতিহাস খানিকটা বলতে হয়। তো একেবারে কুলীন ব্রাহ্মণ হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, বিবিধ প্রবন্ধ। তো এই বিবিধ প্রবন্ধের দ্বিতীয় খণ্ডে বঙ্গে ব্রাহ্মণাধিকার বলে একটা অংশ আছে, সেই অংশ থেকে আপনাদের একটুখানি জানিয়ে দিচ্ছি যে এই যে বঙ্কিমচন্দ্র কয়েকটা সমাজ নিয়ে কি বললেন। বিবিধ প্রবন্ধের মধ্যে বললেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটি হলো আর্য জাতি। অর্থাৎ এই তিনটি আর্য যে সমাজ ব্যবস্থা গঠিত হয়েছে সেই আর্যভূত হয়েছে। যদিও এই ক্ষত্রিয়দের প্রথমে ইউরেশিয়ান জাতিরা তারা স্বীকার করেনি, তারা এদেরকে বলেছিল রাজন্য, আর বৈশ্যদের বলেছিল পণিঘৃণ্য জীবিকা। ঘৃণ্য জীবিকার জন্য বৈশ্যদের, ক্ষত্রিয় এবং বৈশ্যদেরও প্রথম দিকে ব্রাহ্মণরা, ইউরেশিয়ানরা স্বীকার করেন। পরবর্তীকালে যখন দেখেছে যে ক্ষেত্রপাল বা বিভিন্ন জায়গায় যারা ক্ষেত্র রক্ষক, তখন তো চাষবাসের সময় ছিল, সমস্ত জমিটা যাদের ছিল তারা হচ্ছে ক্ষেত্র রক্ষক, এবং ক্ষেত রক্ষক থেকেই ক্ষত্রিয় শব্দটা এসেছে। স্বাভাবিক কারণেই তারা রাজা। এক যে ছিল ভিখিরি ব্রাহ্মণ, তিনি পূজা টুজা করে বেড়াতেন, পুরুতগিরি করে বেড়াতেন, এই অবস্থায় চলতো যদি ক্ষত্রিয়দের সঙ্গে ব্রাহ্মণের এই যে নেক্সাস না শুরু হতো। তো স্বাভাবিক কারণে বঙ্কিমচন্দ্র যেটা বললেন সেটা যে নৃতত্ত্ব, সেটা যে সমাজতত্ত্ব, সেই সমাজতত্ত্বকে না মেনেই বঙ্কিমচন্দ্র আর্য জাতি বলেছে। আর্য জাতি এখানে ভাষাভাষী গ্রুপ হতে পারে, কিন্তু ইউরেশিয়ান স্টক নয়। এই যে ক্ষত্রিয় এবং বৈশ্যদের কথা বলছেন
সেটা ইউরেশিয়ান স্টক নয়। এরা যখন আর্যভূত হয়, অর্থাৎ চতুর্বর্ণ যখন তৈরি করে এখানে, তখন এদের পইতে ধরার বা উপবীত ধারণ করার একটা পদ্ধতি তৈরি করে। মনুস্মৃতিতে সেগুলো করেছে, উপবীত ধারণ করার বিধি, সেই বিধি দিয়েছে। এখানে পরিষ্কার করে বলছে, দেখুন, শূদ্র হলো অনার্য জাতি। তার মানে শূদ্র এখানকার মূল নিবাসী। এই যে জনপদ, সেই জনপদের মূল নিবাসীকে শূদ্র। আরেকটি কথা বঙ্কিমচন্দ্র ভুলে গেছে বলতে, সবাইকে শূদ্র মনে করেছেন, কিন্তু ব্রাহ্মণের চতুর্বর্ণকে লাথি মেরে যে বৃহত্তর সমাজ ব্রাহ্মণ চতুর্বর্ণের বাইরে ছিল, সেই মানুষদের মনুস্মৃতি স্বীকার করেনি এবং পরবর্তীকালে তাদের বলা হয়েছে পঞ্চম বলা হয়েছে, মানে চতুর্বর্ণ বহিষ্কৃত মানুষেরা। যজ্ঞ করে না এরা, যজ্ঞ সহ্য করতে পারে না, যজ্ঞ রহিত বলেছে একটা বিশাল অংশের মানুষ যারা ভারতবর্ষের মূল নিবাসী। বঙ্কিমচন্দ্র বলছেন, যেখানে দেখিতেছি বাংলায় ক্ষত্রিয় আসে নাই, বৈশ্যগণ কদাচিৎ বাণিজ্যের স্বার্থে এখানে আসিত, কিন্তু বসবাস করিত না। ব্রাহ্মণ একাদশ শতাব্দীতে অতি বিরল। তখন বলা যাইতে পারে যে এই বাংলা 900 বছর আগে, অর্থাৎ একাদশ শতকে পর্যন্ত ব্রাহ্মণ মাইক্রোস্কোপিক একাদশ শতক পর্যন্ত। সুতরাং বলা যেতে পারে যে মাত্র 900 বছর আগে এই বাংলা ছিল সম্পূর্ণভাবে অনার্য ভূমি। এক্ষণে ভারতবর্ষের সঙ্গে ইংরেজদের যে সম্বন্ধ, বাংলার সহিত আর্যদিগেরও সেই সম্বন্ধ ছিল। বিবিধ প্রবন্ধ, 2য় খণ্ড, বঙ্গে ব্রাহ্মণাধিকার, বঙ্কিমচন্দ্র। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে বাংলায় ব্রাহ্মণ এসেছে 900 বছর আগে। আর এইবার আসি, তাহলে কায়স্থরা কারা? এই 900 বছর আগে, এবার আমি বল্লাল চরিতে আসব কায়স্থদের আসল জায়গাটাকে ধরার জন্য। বল্লাল চরিত থেকে আমরা জানতে পারি যে 954 শতাব্দে ব্রাহ্মণেরা নাকি ঘোড়ায় চড়ে বঙ্গদেশে আসে। আর এই ঘোড়ায় চড়ে যারা বঙ্গদেশে আসে, এই বঙ্গদেশে এসেছিলেন 7 জন। এটা বলছে বল্লাল চরিতে। সেই 7 জনের নাম আমি বলছি। তাদের নাম হচ্ছে মেধাতিথি, ক্ষিতীশ, বিতরাগ, সুসেন, সৌভরী, রত্নগর্ভ, সুধানিধি। এই বল্লাল চরিত এই 7 জনের নাম বলছে। বল্লাল চরিত আবার বলছে যে আদিসুর নামে কোনো একটি রাজা, আদৌ বাংলায় কোনো আদিসুর মাদিসুর ছিল না। বল্লাল চরিত তবু বলছে আদিসুর নামে এক রাজা 5টি গোত্র দেখে ব্রাহ্মণ নিয়ে এসেছিল কান্যকৌজ্য থেকে। এই 5 জন হলেন শ্রীহর্ষ, দক্ষ, বেদগর্ভ, ছান্দর ও ভট্টনারায়ণ। এই 5 জনের সঙ্গে 5টি চাকর বা দাস নিয়ে আসা হয় কান্যকৌজ্য থেকে। আমি আবার ভালো করে বলে দিচ্ছি, এটা আমার কথা নয়, এটি পরিষ্কার অর্থে বল্লাল চরিতের কথা। বল্লাল চরিত বলছে শ্রীহর্ষ, দক্ষ, বেদর্ভ, ছান্দর ও ভট্টনারায়ণ
এই 5 জন ব্রাহ্মণ ঘোড়ায় চড়ে এসেছিল। এই 5 জনের সাথে 5টি চাকর বা দাস। তারা ব্রাহ্মণদের এবং নিজেদের পোশাক আশাক মাথায় করে ওই ঘোড়ার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে কান্নকৌজ্জ থেকে বঙ্গদেশে এসেছিল। এই দাসগুলো কারা? এই দাসগুলো হচ্ছে শ্রীহর্ষ নামে যে ব্রাহ্মণ, সেই শ্রীহর্ষ নামে ব্রাহ্মণের দাস বিরাট গুহ, বল্লাল চরিত। দক্ষ নামে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের দাস হলো দশরথ বসু। ভট্টনারায়ণ নামে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের দাস বা চাকর হলেন মকরন্দ ঘোষ। বেদর্ভ নামক যে ব্রাহ্মণ, তার দাস হলেন কালিদাস মিত্র। আর ছান্দর নামে যে ব্রাহ্মণ, তার দাস হলো পুরুষোত্তম দত্ত। কিন্তু অদ্ভুতভাবে বল্লাল চরিত লিখছে যে এই দত্ত রিভোল্ট করে বসে, মানে বলে যে না, আমাকে দাস বলা যাবে না, আমাকে চাকর বলা যাবে না। হ্যাঁ, তো তিনি বলতে থাকেন, বল্লাল চরিত লিখছে, দত্ত কারো ভৃত্য নয়, সঙ্গে আগমন। দত্ত সঙ্গে এসেছে, অর্থাৎ ভৃত্য বেশে দাস হিসেবে এই 5 জন বঙ্গদেশে এলেন, 5 জন ব্রাহ্মণের সাথে। এটা বল্লাল চরিত বলছে। তাহলে এই যে ঘোষ, পোষ, দত্ত, গুহ, মিত্র, এরা কারা? এরা আসলে মূল নিবাসী। আপনারা অশ্ব ঘোষের নাম শুনেছেন, বুদ্ধচরিত যিনি লিখেছিলেন। বিভিন্ন ধরনের যে জাতক কথা যিনি লিখেছিলেন, আসলে প্রত্যেকটি 5টি উপাধি, সেই 5টি উপাধি হচ্ছেন সম্রাট অশোকের 5টি ধম্ম মহামাত্রার উপাধি। যে 5টি ধম্ম মহামাত্রার উপরে দাঁড়িয়ে সারা বিশ্ব জুড়ে অশোক তার যে কল্যাণকারী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এই যে ঘোষ, বোস, দত্ত, গুহ, মিত্র, তারা হচ্ছেন এই ভারতবর্ষের মূল নিবাসী এবং ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল যে উইং, তার অংশ। কিন্তু ভারতবর্ষে যখন কুটিলভাবে ব্রাহ্মণ্যবাদীরা একেবারে বুদ্ধিজমকে ধ্বংস করে দেয়, গুপ্ত হত্যা শুরু করে দেওয়ার পরে কুমারিল ভট্টরা যখন কান্নকৌজ্যের দায়িত্ব নিয়ে বুদ্ধিজম ধ্বংস হয়ে যাওয়ার পরে এরা দাসে পরিণত হয়ে যায়। এই জন্যে বল্লাল চরিত এদের দাস হিসাবে আখ্যায়িত করছে। এই যে কায়স্থরা পরবর্তীকালে কিভাবে ব্রাহ্মণ্যবাদের ধারক বাহক হয়ে উঠেছে এবং ব্রাহ্মণ্যবাদের পদসেবী গোলামে পরিণত হয়েছে, এই কায়স্থদের কি চোখে দেখেছে ব্রাহ্মণেরা, সেটা রয়েছে এই বাঙালির ইতিহাসে এবং 2টো পুরাণে। যে পুরাণ একেবারে এই ইংরেজ আমলে এসে বেদব্যাস রচনা করে আবার চলে গেছে। 2টি পুরাণে বাংলার যে জাতিগুলো আছে, সেই জাতিগুলো কে কোথায় অবস্থান করছে সেটা দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই যে ঘোষ, বোস, দত্ত, গুহ, মিত্র, এদেরকে করণ বা কায়স্থ বলা হচ্ছে। করণ বা কায়স্থ, করণকে অনেকে এখন করণিক বলছে। করণ থেকেই করণিক এসছে। করণিক হচ্ছে মহাকারণিক বলা হয়, সেই করণিক, অর্থাৎ এটা কর্মের সঙ্গে এরা যুক্ত ছিল। করণ তো স্বাভাবিক কারণে বৃহদ্ধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ দুটোই লিখছে যে এই যে ঘোষ, বোস, দত্ত, গুহ, মিত্র, এরা হচ্ছে সৎ সূত্র। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে
এখানকার কায়স্থরা শূদ্র হিসেবে দেখেছে ব্রাহ্মণেরা। কে লিখেছে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একেবারে রানী ভিক্টোরিয়ার আমলে লিখে যাচ্ছেন বৃহৎ ধর্ম পুরাণে। কে? নাকি এই যে করণ কায়স্থরা হচ্ছে সৎ শূদ্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখছে এরা জল ও চল শূদ্র, অর্থাৎ এদের দেওয়া জল টল খাওয়া যাবে। তাহলে শূদ্র, এরা শূদ্র। এরা কখনোই, বঙ্কিমচন্দ্র বললেন এরা ক্ষত্রিয় নয়, এরা বৈশ্য নয়। বৃহৎ ধর্ম পুরাণ পরিষ্কার করে বলে দিলেন যে এরা হচ্ছে সৎ শূদ্র বা জল চল শূদ্র।